নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়েছি। আজকে লেখক শিবরাম চক্রবর্তীর লেখা একটি মজার গল্প আপনাদের সামনে পাঠ করব। আজকে যে গল্পটি পাঠ করে শোনাব, গল্পের নাম গল্পের উপসংহার। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প গল্পের উপসংহার। ভজহরি গল্প লেখে, ভাষার তার অভাব নেই, ভাবের তো খরস্রোত, ছাপানোর কাগজও যথেষ্ট, অভাব যা কিছু প্লটের। মাথা খাটিয়ে একটা প্লট যদি সে কোনো রকমে বাগিয়ে আনতে পারে, গল্প বানিয়ে ফেলতে তার কতক্ষণ। ক্ষণজন্মা লোকদের বিপদ পদে পদে, জীবিত অবস্থায় কোনোই মূল্য নেই, কিন্তু মারা গেলেই অমর হয়ে যাবার ঘোরতর আশঙ্কা। আমাদের ভজহরি সাহিত্যিক, এই কারণেই সে ক্ষণজন্মা, এবং সেই কারণেই এইমাত্র আনমনা হয়ে প্লট ভাঁজতে ভাঁজতে মোটরের পাল্লায় পড়ে প্রায় খরচ হয়ে যেতে বসেছিল আর কি। যাক, খুব সামলে নিয়েছে মোটর এবং ভজহরি দুজনেই। অমরত্বের খড়পড় হতে আত্মরক্ষা করে আত্মপ্রসাদের আতিশয্যে কাবু হয়ে পড়ে ভজহরি। 1 পয়সার পাঁঠার ঘুগনি কিনে ফেলে তক্ষুনি, খাবি আয়ের কাছ থেকে, নগদ পয়সায়। এই খাবি আয় লোকটা খাসা ঘুগনি বানায়, কিন্তু সামনে পেলে প্রায়ই কিনে খায় ভজহরি। 1 পয়সা থেকে 11 পয়সা পর্যন্ত সে খেয়ে ফেলে এক দিন, একা একাই অবশ্য। এমন ফার্স্ট ক্লাস ঘুগনির ভাগ নিজেকে ছাড়া আর কারুকে দেবার কথা সে কল্পনাই করতে পারে না। খাবি আয় ঘুগনিওয়ালার নাম নয় অবশ্যই, ও হচ্ছে ওর গথ। ওই বলেই ও হেঁকে যায়। এছাড়া অন্যবিধ বিশেষণ কি বিশেষ্য পদবাচ্য আর কোনো বুলি ওর আড়তে নেই। খাবি আয় হাঁক পেলেই ছেলের ঝাঁক বেরিয়ে আসে বাড়ির নেপথ্য থেকে, প্রায় ওর হাঁড়ির কাছাকাছি, এবং খুব কম ছেলেই লোভ সংবরণ করতে পারে, লোভ আর পয়সা। ঘুগনির গতি সাধারণত অন্তরের দিকেই। এই হেতু ঘুগনি সূত্রে পাড়ার ছেলেদের সঙ্গে খাবি আয়ের অন্তরঙ্গতাই আছে, দস্তুর মতোই অন্তরঙ্গতা। অবশ্য আন্তরিকতার এতটা বাড়াবাড়ি ভজহরির পছন্দ নয়। খাবি আয় না বলে খাবেন আসুন বললেই যেন তার আত্মসম্মান অব্যাহত থাকে। এরকম সম্বোধনের লঘুতায় ওর সাহিত্যিক মর্যাদার ভারী লাঘব হয়, নচেত সে নিশ্চয়ই ঢের বেশি পয়সার ঘুগনি খেয়ে ফেলত। খাবি আয় ডাক শুনে গণ্যমান্য লোকের পক্ষে এগুনোই শক্ত, পেটে পেটে ভয়ানক ইচ্ছা থাকলেও। কিন্তু কি আশ্চর্য, পাড়ার ছেলেদের এইসব খুঁটিনাটির প্রতি ভ্রূক্ষেপই নেই। ছেলেরা কি আর মানুষ? ঘুগনি খায় আর ভাবে ভজহরি, আপন মনেই ভাবে। ভাবতে ভাবতে হঠাৎ ওর মাথা খুলে যায়। বাহ, এই যে খাসা প্লট! এতক্ষণ সে অনর্থক আজে বাজে ভেবে কাহিল হয়েছে, আর এদিকে দিব্যি একখানা চোস্ত রকমের গল্প রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, 2 পায়ে ভর দিয়ে ঘুগনির হাঁড়ি মাথায়, জাত চলে। তাড়াতাড়ি বাড়ি ফিরেই কালি কলম নিয়ে বসে পড়ে ভজহরি। বলো হরি হরি বল, এই রকম গোড়াতেই কথোপকথন দিয়ে গল্প ফাঁদতে ভালোবাসে ভজহরি। ইনভার্টেড কমার মধ্যে যা থাকে ওর মতে তাই হচ্ছে কথোপকথন। ভজহরি বলে, ডায়ালগ না হলে আবার গল্প, ধুর ধুর। আবার গগন বিদীর্ণ করিয়া 10 দিক বিকম্পিত করিয়া আবার আর্তধ্বনি উঠিল, বলো হরি হরি বল। মহা শ্মশান, অমাবস্যার রাত। শ্মশান হলেই অমাবস্যাকে থাকতে হবে,
মহাশ্মশানে তো 12 মাসই অমাবস্যা। ও দুয়ে মিলে যাকে বলে গিয়ে রাজ্যটোক ভজহরির মতে। মহাশ্মশান, অমাবস্যার রাত, ঘোর অমানিশিথিনী, আকাশে ঘোর ঘনঘটা, থাকিয়া থাকিয়া বিদ্যুৎ চমকাইয়া অন্ধকারকে আরও গাঢ় আরও ঘনীভূত করিয়া তুলিতেছে। বিদ্যুতের আর কাজ কি বলো? নিমতলার ঘাট, একটি চুল্লি তখনও নিবায় নাই। চুল্লি? চুলোয় যাক বলে ভজহরি লাইনটা কেটে তৎক্ষণাৎ তাকে নিবিয়ে দেয়। নিমতলার ঘাট, দূরে দূরে ফেরুপাল, আবার বাঁধা। ফেরু আবার কি জিনিস রে বাবা? বিদ্যাসাগরী কেতাবে বহুবার ফেরুপালের সঙ্গে ওর দেখা সাক্ষাৎ হয়েছে বটে, কিন্তু আলাপ পরিচয় হয়নি কখনো। এইমাত্র জানে যে ওদের বদ স্বভাব হচ্ছে নাহক গর্জন করা। ভজহরি ঈষৎ বদলে দেয়। দূরে দূরে স্টিমারের পাল গর্জন করিতেছে, অর্থাৎ উহাদের বাঁশি বাজিতেছে। ঈশান কোণে মেঘ জমিয়াছে। কোন দিকটা যে ঈশান কোণ ভজহরি সঠিক জানে না, তবে মেঘরা যে সাধারণত ওই অজ্ঞাত কোণেই জমায়েত হয় এটা ওর জানা আছে। ঈশান কোণে মেঘ জমিয়াছে, বাতাসে বেগ, ঝড়ের ঝাপটের মধ্যে কে যেন বিনাইয়া বিনাইয়া করুণ সুরে কাঁদিতেছে। না কেঁদে উপায় কি? এতক্ষণ ঝিঝি ডাকিতেছিল, এইবার পেচক ডাকিতে শুরু করিল। নিতান্ত দোষ দেওয়া যায় না, এরকম স্থানকালে ডাকাডাকি করাই ওদের দস্তুর। এইভাবে আরম্ভটা জমিয়ে নিয়ে ভজহরি গল্পের মধ্যে নেমে যায় সরাসরি। চিতার পার্শ্বে খাট নামানো হয়। খাটে একটি সুকুমারমতি শিশু শায়িত, একদম শায়িত, তাতে সন্দেহ মাত্র নেই। কার এই নধর বালক, এই দুগ্ধপোষ্য কচি কলেবর, এই দেবকান্তি কুমার কার? এই সব দুরহ প্রশ্নের সদুত্তর দিতে দ্বিতীয় পরিচ্ছেদে এগিয়ে যেতে হয় ভজহরিকে। তার বৃত্তান্ত অনেক। সংক্ষেপে, এক ছিল ঘুগনিওয়ালা। তার নাম 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 খুঁজে পেতেও বেশ একটু ভুগতে হয়েছে ভজহরিকে। প্লট আসে তো নাম আসে না, সে এক হাঙ্গামা। অনেক মাথা চুলকে অগত্যা নিজের এক চাল্লুস মামার নাম বসিয়ে দিয়েছে ভজহরি। ঘুগনিওয়ালার নাম নরহরি। আবার চটে না গেলে হয় মামাজি। বাহ, কাগজে নাম বেরিয়ে ফেমাস হতে যাচ্ছে, তাতে আবার চটে মানুষ। মাতুল বলে তো বাতুল নয় আর। তবু কি ভেবে নরহরিকে কেটে সে নরহরে করে দেয়। সেফ সাইডে থাকাই ভালো। নরহরে ঘুগনিওয়ালার ছেলে রামহরে। এই সুকুমারমতি শিশু কি করে দিন দিন শুক্লপক্ষের শশীকলার মতো বাড়তে বাড়তে অকস্মাৎ একদিন কলকাতার কোলাহল মুখর রাজপথে দিকবিদিক জ্ঞানহীন বেতালা এক মোটরের ধাক্কায় একেবারে এক লাফে কালের কবলে গিয়ে চিত হয়ে পড়ল। সোজাসুজি এক লাফে। সে এক সুদীর্ঘ ইতিহাস। অবশেষে কি করে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো এবং কি কি কাণ্ড হতে থাকলো ক্রমান্বয়ে, দারুণ শোকাবহ সব ব্যাপার। তারপরে কি হলো? তারপরে নরহরে গেল ক্ষেপে। পুত্র শোক সহ্য করা সহজ নয়। তারপর থেকে তার আহারে রুচি নেই, নিদ্রায় লালসা নেই। পাঁঠাদের প্রতিও তার জিঘাংসা গেল কমে। অবশ্য অভ্যাসবশত ঘুগনি সে বানায় রোজই, কিন্তু সেজন্য নতুন করে পাঁঠা আর সে কাটে না। বাজার থেকে কাটতি হওয়া পাঁঠার নাড়ি ভুড়ি কিনে এনেই চালিয়ে দেয়। ঘুগনির হাঁড়ি মাথায় করে পথে পথে আজকাল পাড়ার ছেলেদের সে ডেকে বেড়ায়, খাবি আয়, ওরে খাবি আয়। দাম সে চায় না আর।
দিতে এলেও নেয় না, পয়সার কথা যেন সে ভুলেই গেছে। অমন চাঁদের মতো ছেলে যার যায় সে কি আর, ইত্যাদি ইত্যাদি। সবার ছেলেকে ডেকে ডেকে অমনি ঘুগনি খাইয়েই আজ তার আনন্দ। সব ছেলের মধ্যে সে আজ তার রামহরেকে খুঁজে পেয়েছে। সবার মধ্যে দেখে রামহরের কচি মুখ। রামহরেকেই সে ডেকে ফেরে, খাবি আয়, যেন রামহরেই এসে রোজ খেয়ে যায় তার ঘুগনি। সেই রামহরে, সেই রাম। আহা! মোদ্দা কথা, ঘুগনি খেতে কারুর 1 পয়সা ব্যয় হয় না, ব্যারাম হয় কি না কে জানে। পরের সংখ্যায় চৌমাথাতেই ছেপে বেরুলো গল্পটা। 1 তারিখেই লেখার দক্ষিণা 10টা টাকা আদায় করে ভজহরি ভাবল, না আজ আর হেঁটে বাড়ি না, ট্যাক্সিতে সোজা। যে মোটরে রামহরি গেল মারা, নরহরি পুত্র হারা, এবং সে নিজে একদিন একটুর জন্য অমর হতে হতে হয়নি, দৈবক্রমে অন্যায় রকমে রক্ষা পেয়ে গেছে। আজও সেই মোটর, কিন্তু ওপরে নয়, ভজহরির পদতলেই। হ্যাঁ, এদিকে নরহরেও বেরিয়েছে ঘুগনির হাঁড়ি কাঁধে। রোজ বেরোয় যেমন, তার সেই এক হাঁক, খাবি আয়, রোজ যেমন হাঁকে। চৌমাথা পেরিয়ে যেমনি না সে পাড়ার মধ্যে ঢুকেছে, পাশের গলি থেকে সাঁ করে একটা ছেলে বেরিয়ে আসে। এই যে, তোমার জন্যই বসেছিলাম এতক্ষণ, খেলতেও যায়নি আজ। নরহরে একটু অবাক হয়, পায় বটে, কিন্তু এতখানি আপ্যায়ন সে পায় না কোনো দিন। দাও তো 1 পয়সার, বলে ছেলেটা, না না 2 পয়সার দাও। তারপর ঈষৎ ভেবে নেয়, 2 পয়সারই বা কেন, একেবারে 4 পয়সারই দিয়ে দাও, তোফা ঘুগনি তোমার, বেশ খেতে। পেছন থেকে ডাক দেয় ঘুগনিওয়ালা, কই পয়সা দিলে না তো খোকাবাবু? পয়সা? পয়সা কেন? ছেলেটি ফিরে আসে, তোমার তো ছেলে মারা গেছে, তবে আবার পয়সা কিসের? ছেলে? আকাশ থেকে পড়ে নরহরে, ছেলের কথা কি বলছো বাবু? সেই রামহরে গো, রামহরে, তোমার চাঁদপানা রাজপুত্তুর। বেশ জোর গলাতেই জবাব দেয় ছেলেটা। কোথায় আয়েশ করে এতক্ষণ ঘুগনি চাকবে, নাকি এত ঐতিহাসিক ব্যাখ্যান? বিরক্ত হয়ে যায় সে। ছেলে আর কবে ছিল বাবু? বিয়েই করিনি তো ছেলে। বউ ছেলে থাকলে আজ আর এত কষ্ট আমার, পথে পথে ফিরি করে বেড়াই। দীর্ঘ নিঃশ্বাস পড়ে নরহরের। তোমার কি আর মাথার ঠিক আছে? তুমি তো খেপে গেছো, তুমি তো ভুলে মেরে দেবেই। ছেলেটিও দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। কথায় বলে পুত্র শোক, এমনিতেই আমরা পড়া ভুলে যাই। ঘুগনিকে গলান্তরিত করতে করতে ছেলেটি চলে যায়। নরহরে অবাক হয়ে তাকিয়ে থাকে, কি বলবে ভেবে পায় না। কয়েক পা এগিয়ে কতিপয় হাঁক ডাক ছাড়তেই একপাল ছেলে এসে ছেঁকে ধরে ঘুগনিওয়ালাকে। এই যে এসে পড়েছে, দাও দাও ঘুগনি দাও। এত সমাদর কিন্তু ভালো ঠেকে না নরহরের। সন্দিগ্ধ স্বরে বলে, কই পয়সা দেখি আগে। ছেলেরা হাসে, হ্যাঁ, পয়সা তুমি নাও নাকি আবার? তুমি তো অমনিই খাওয়াও। অমনি খাওয়াই? এবার চটে যায় নরহরে, ভারী আমার গুরুপুত্র এলেন সব, অমনি খাওয়াই? ওসব হবে টবে না বাবু, ঘুগনি খাবে তো পয়সা ফেলো। বটে, চালাকি পেয়েছো, আমরা বুঝি আর জানি নে। দস্তুর মতোই খেপে ওঠে ওদের একজন, যা তো বুবড়ি, নিয়ে আয় তো কাগজখানা। বুবড়ি তার ভাই তুবড়িকে হুকুম করে। শেষ নাগাদ ছোট বোন চুবড়ি ছুটে গিয়ে কাগজখানা নিয়ে আসে। কি কি লিখেছে এতে, দেখো না পড়ে। অমন যে ঠান্ডা রেন্টু, সেই ওঠে রুখে, অন্য সব পাড়ায় অমনি অমনি দেওয়া হয়, আর কেবল আমাদেরকেই ঠকানো, ছেলে মানুষ পেয়ে বটে। ছোট্ট একটি খুকিও যোগ দেয় সেই সঙ্গে, সত্যি তো এতদিন ঠকানোই হয়েছে আমাদের, কিছু বলি না বলে তাই। দাও সব পয়সা, এতদিনকার ফিরিয়ে দাও আমাদের। কম পয়সা বাবু তুমি হাতাওনি তো একদিন, ফিরিয়ে দাও, দাও এক্ষুনি।
চারধার থেকেই জোর জুলুম শুরু হয়। অবশেষে নিজেদের মধ্যেই ওরা রফা করে। অকস্মাৎ ওরা উদার হয়ে ওঠে, পয়সার দাবি নিতান্তই ছেড়ে দেয়। বেশ, পয়সা না দেবে তো নাই দেবে, ঘুগনি তো দাও, তাতে তো আর আপত্তি নেই তোমার। তথাপি নরহরে কেন যে ইতস্তত করে কিছুতেই বোধগম্য হয় না ওদের। অসহিষ্ণু হয়ে ওঠে বিশ্বনাথ। এখনও দেখছি টনটনে পয়সার জ্ঞান, এ কীরকম মাথা খারাপ বাপু তোমার, ভালো না তো। বুবড়ি বলে, পুত্রশোক না হাতি। তুবড়ি সায় দেয়, আমার যদি পুত্রশোক হতো তোমার মতো হাঁড়ি হাঁড়ি ঘুগনি অমনি অমনি বিলাতাম আমি, তুমি তো দেবে মোটে 1 পয়সার। জনতার ভেতর থেকে একজন এগিয়ে আসে। চিনতে পারছো আমায়? আমি তোমার সেই রামহরে। আর কাউকে না দাও, আমাকে দেবে তো? ভালো করে তাকিয়ে দেখো, সেই কচি মুখ, সেই সুকুমার মতি, সেই শায়িত। বুবড়ি উৎসাহ দেয়, হ্যাঁ হ্যাঁ, সেই যে তোমার কালের কবলে গিয়ে চিৎপাত হয়ে পড়েছিল গো, সেই। কেবল আগেও ছিল দুগ্ধপোষ্য, আর এখন শুধু ঘুগনিপোষ্য, এই যা তফাৎ। তবু কেমন উৎসাহিত হয় না নরহরে, বরং যেন পালাবার ফিকির খোঁজে। আজ এসব যে কী ব্যাপার কিছুই বুঝে উঠতে পারছে না সে। ইতিমধ্যে নবাবিষ্কৃত রামহরে নবাবি শুরু করে। 1 খাবলা বসিয়ে দেয় ঘুগনির হাঁড়িতে। হাঁ হাঁ করে ওঠে নরহরে। ততক্ষণে তার আর 1 খাবলা হয়ে গেছে। বাধা দিতে না দিতেই সমবেত সমস্ত হাতের হাতাহাতি বেঁধে যায় তার হাঁড়ির মধ্যে, একেবারে যুগপত। কাকে সামলাবে নরহরে? হাঁড়ির মুখ না ছেলেদের মুখ? প্রথম হস্তপ্রদর্শক সদ্যলব্ধ রামহরের ওপর তার সমস্ত রাগ গিয়ে পড়ে। 1 চড় কষে দেয় তার মাথায়। রামহরেও হটবার ছেলে নয়, সেও বসায় 1 থাপ্পড়। বসাবার আগে ঘুগনি মাখা হাতখানা নরহরের পিঠের মধ্যেই ঘষে মুছে সানিয়ে নেয় ভালো করে। তার 4 ধার থেকেই তখন কিলচর চাপড়ের শিলাবৃষ্টি শুরু হয়ে যায়। বেচারা নরহরের আষ্টে পৃষ্ঠে ললাটে হাঁড়ি তো ভেঙেছেই, হাড় ভাঙতে এখন বাকি কেবল। ভজহরির ট্যাক্সি হর্ন বাজিয়ে চলে যায় পাশ কাটিয়ে। শিশু সপ্তরথীর চক্রান্তর্গত নরহরেকে চোখে পড়ে না তার। সবাই মিলে চাঁদা করে চাঁটিয়ে নরহরেকে তারা নড়বড়ে করে এনেছে ততক্ষণে। খাবি আয়, তখন খাবি খায় নিজেই। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।